শুরুতেই আমরা গল্পের নায়ক শিয়াওকে দেখতে পাই। শিয়াও তখন চলে আসে চীন পরিবারে। ও ওখানে এসে দেখে চারিদিকে রক্ত পড়ে আছে, আর শুধু তাই নয়, এই চীন পরিবারে যতজন মানুষ থাকে সবাইকে খুন করে এখানে ফেলে রাখা হয়েছে। শিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তখন শিয়াওকে জানায় যে শিয়াওয়ের যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আজকে, তাকেও খুন করে ফেলা হয়েছে। শিয়াও এসে তার মুখে চাদরটা সরিয়ে দেখে আসলেই এর সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল শাওয়ের, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার আগেই শাওয়ের হবু স্ত্রী মারা যায়। অ্যাসিস্ট্যান্ট আরও জানায় যে এই পরিবারের মাত্র 3 জন বেঁচে আছে, আর তারা এখান থেকে পালাতে শুরু করেছে, না হলে তাদেরকেও খুঁজে হয়তো খুন করে ফেলা হবে। অন্যদিকে আমাদের গল্পের ফিমেল লিড যার নাম চিনশি, তাকে দেখা যায় চিনশি এখন ওর মা আর বাবাকে নিয়ে এই পুরো এলাকাটা ছেড়ে পালাচ্ছে। আসলেই চিনশি হচ্ছে চীন পরিবারের মেয়ে, আর তার মা বাবা হচ্ছে মিস্টার চীন আর মিসেস চীন। হঠাৎ করেই ওদের দুজন পাহারাদারকেও সেই সময় গুলি করে দূর থেকে মেরে ফেলা হয়, যেটা দেখে মিস্টার চীন আর মিসেস চীন অনেক ভয় পেয়ে যায়। চিনশির বাবা তখন চিনশিকে ওখানে একটা আড়ালে লুকিয়ে থাকতে বলে আর বাইরে আসতে বারণ করে। আরও বলে যে তুমি কখনো ভেবো না যে আমি আসলেই খারাপ মানুষ। এরপর চিনশির বাবা হাতে তলোয়ার তুলে নেয় আর ভেতর থেকে চিনশি সবকিছুই দেখতে থাকে। সেই সময় ওখানে অনেকগুলো লোক চলে আসে, আর একটা লোকের মুখে বিশেষ এক ধরনের মুখোশ পরা ছিল। সে চিনশির চোখের সামনে চিনশির বাবাকে প্রথমে আর তারপর চিনশির মাকে খুন করে ফেলে। চিনশি এটা দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল আর খুব কষ্ট পাচ্ছিল, কারণ চিনশির চোখের সামনেই ওর মা বাবাকে শেষ করে ফেলা হলো। এরপর মার্শালের কাছে খবর আসে যে ওই পরিবারের সবাই খুন হয়ে গেছে। এটা শুনে মার্শাল অনেক বেশি রেগে যায়। এইভাবেই সন্ধ্যা হয়ে যায় আর সবাই চলে গেলে চিনশি সেই ভাঙা আলমারিটা থেকে বেরিয়ে আসে। এসে ওর মা বাবার মৃতদেহটাকে নিয়ে চিনশি অনেক অনেক কান্না করতে থাকে। আর তখনই দেখা যায় ওখানে ঘোড়া নিয়ে আমাদের গল্পের নায়ক শাও চলে এসেছে। আর শাও তখন চিনশিকে এভাবে বসে কান্না করতে দেখে। চিনশির বড় বোনের সঙ্গেই শাওয়ের বিয়ে হওয়ার কথা চলছিল, সেই জন্য এখানে শাওকে দেখে চিনশি অনেক অবাক হয়ে যায়। চিনশি বলে আমার বড় বোন কোথায় আছে? শাও তখন বলে ও বেঁচে নেই। এটা শুনে চিনশির তখন খুব কষ্ট হয়, কারণ পুরো পরিবারে চিনশি শুধুমাত্র বেঁচে আছে। এরপর চিনশিকে শাও নিজের বাড়িতে নিয়ে চলে আসে। এখানে শাওয়ের যে গ্র্যান্ডমা রয়েছে সে চিনশিকে এই বাড়িতেই থাকতে বলে, কারণ চিনশির আর কেউ নেই। শুধু তাই নয়, গ্র্যান্ডমা আরও বলে আমি তোমার মা বাবাকে কথা দিয়েছিলাম যে তাদের মেয়ের সঙ্গেই আমার নাতি শাওয়ের বিয়ে হবে। যেহেতু তোমার বড় বোন এই মুহূর্তে বেঁচে নেই, তাই আমি চাই তুমি এখন আমার নাতি শাওকে বিয়ে করো। এমন কথা শুনে চিনশি প্রচণ্ড অবাক হয়ে যায়। চিনশি তখন মনে পড়ে যায় ওর বাবা বলেছিল আমাদের পুরো পরিবারকে কেউ ষড়যন্ত্র করে শেষ করে ফেলতে চায়, আর সেটা অবশ্যই শি ফ্যামিলির কেউ। শি ফ্যামিলি মানে এই শাওয়ের পুরো পরিবারের কথাই বলেছে। চিনশি তখন ভাবে তাহলে এই শি পরিবারেরই যখন কেউ করেছে, তাহলে এই পরিবারের থেকেই ওকে খুঁজে বার করতে হবে কে ওর বাবা মা পুরো পরিবারকে শেষ করেছে। তাই এখন গ্র্যান্ডমার কথা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তখনই এই পরিবারের আরেক বউ ওখানে চলে আসে, আর সে এসে চিনশিকে অনেক অপমান করতে থাকে আর ওকে মারতেও থাকে। এসব দেখে চিনশি অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এখানেও থাকবে কি করে তাহলে। সেই সময় ওখানে শাও চলে আসে আর এসব দেখতে পায়, আর সাথে সাথে রিভলভার দিয়ে শুট করে দেয় এই মেয়েটাকে। এটা দেখে চিনশি আরও বেশি করে ভয় পেয়ে যায় যে এই শাও একটা মানুষকে একদম এক মুহূর্তের মধ্যে শেষ করে ফেলতে পারলো। চিনশির তখন খুব সন্দেহ হয় এই শাওকে মুখে মুখোশ পরে ওর মা বাবাকে খুন করে ফেললো। পরের দিন সকাল হয়ে গেলেই চিনশি বাড়ি থেকে বেরোয়, আর ওর তখন মনে পড়ে যায় ও যখন ছোট ছিল এই বাড়িটাতে ও তখন এসেছিল, আর এখানে একটা বুদ্ধিস্ট হল রয়েছে, সেখানে একটা বাচ্চা ছেলে যার নাম আশেং তার সঙ্গে চিনশির দেখাও হয়েছিল। এই কথাগুলো তখন চিনশির মনে পড়ে যায়। দরজার কাছে দাঁড়াতেই চিনশি শুনতে পায় যে গ্র্যান্ডমা শিয়াওকে বলছে যেন শিয়াও তাড়াতাড়ি করে বিয়ে করে নেয় চিনশিকে, না হলে বাড়ির ভেতরে এরকম অবিবাহিত একটা মেয়েকে রাখা মোটেই ঠিক হবে না। কিন্তু শিয়াও এখন এই মুহূর্তে কিছুতেই বিয়ে করতে চাইছে না। কিন্তু তখনই চিনশি ভুল করে আওয়াজ করে ফেলে, আর এই আওয়াজ শুনে ওখানে শিয়াও চলে আসে। চিনশির তখন এতটাই ভয় লাগছিল শিয়াওকে দেখে, ওর মনে হয় শিয়াও বুঝি এক্ষুনি গুলি করে ওকে মেরে ফেলবে।
চিনসি তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। শাওয়ের তখন মনে পড়ে যায় যে ও যখন চিনসিদের বাড়িতে গিয়েছিল ও শুনতে পেয়েছিল চিনসি ওর বড় বোনের হয়ে একটা লাভ লেটার শাওয়ের উদ্দেশ্যে লিখছিল। আসলে চিনসির যে বড় বোন সে কিছুতেই লাভ লেটার লিখতে পারে না, সেই জন্য বড় বোনের হয়ে ও খুব সুন্দর সুন্দর কথা লিখছিল। আর এগুলোই দরজার আড়াল থেকে শাও সমস্ত কিছু শুনতে পায়। ওর তখন খুবই কিউট লাগে ব্যাপারটা, আর খুব ভালো লাগে। তারপর সেদিন চিনসিদের বাড়ি থেকে শাও যখন চলে যাচ্ছিল তখন চিনসি দূর থেকে শাওকে ডাকে, আর ওই চিঠিটাই চিনসি দিয়ে দিতে চায় শাওকে, আর বলে আমার দিদি এটা তোমার জন্য পাঠিয়েছে। শাও তখন চিনসির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর শাও তো খুব ভালো করেই জানে যে এই চিঠিটা আসলেই চিনসির দিদি নয়, চিনসি নিজেই পাঠিয়েছে। চিনসি তখন চিঠিটা ওখানে রেখে তাড়াতাড়ি করে পালিয়ে যায়, কারণ ওর খুব লজ্জা করছে। আর এই কথাগুলোই শাওয়ের তখন মনে পড়ে যায়। এরপর আরও কিছু প্রমাণ জোগাড় করতে চিনসি যখন রাস্তায় বেরিয়ে পড়ে তখন বেশ কিছু লোক ওকে ঘেরাও করে। সব দেখে চিনসি অনেক ভয় পেয়ে যায়। এরপর ওই লোকগুলো চিনসিকে ধরে নিয়ে চলে আসে অন্য একটা ম্যানশনে, আর সেখানেই আশেংকে দেখা যায়, যার সঙ্গে ছোটবেলায় চিনসির পরিচয় হয়েছিল। কিন্তু অনেক বছর দেখা না হওয়াতে চিনসি এখন এই আশেংকে চিনতে পারে না। আশেং তখন টানতে টানতে চিনসিকে ওপরে নিয়ে আসে আর ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে চিনসিকে। চিনসি বলে তুমি কি চাও বলো তো? আমি কিন্তু ইয়াং মার্শালের ওয়াইফ হতে চলেছি। আশেং বলে তুমি জানো না ইয়াং মার্শাল আমার বড় ভাই হয়? তুমি কি ভুলে যাচ্ছ যে ইয়াং মার্শাল তোমার বড় বোনকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু মারা গেছে বলে তোমার সঙ্গে বিয়ে হচ্ছে? তোমার একটু লজ্জা করছে না নিজের বড় বোনের হবু বরকে এইভাবে বিয়ে করতে? চিনসি বলে গ্র্যান্ডমাই বিয়ে ঠিক করেছে, এখানে আমার কোনো হাত নেই। আশেং বলে আজকে যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি এই কথাটা কাউকে জানাবে না। তুমি তো খুব ভালো করেই জানো যে আমি তোমার হবু বরের ছোট ভাই, তবে সিক্রেট, কারণ আমার আসল পরিচয় ওই পরিবার কাউকে দিতে চায় না, তাই এটা তুমিও সিক্রেট রাখবে। চিনসি বলে আর আমি যদি এটা সিক্রেট না রাখি? আশেং তখন চিনসিকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে তোমাকে এটা সিক্রেট রাখতেই হবে, কারণ তুমি যদি এটা সিক্রেট না রাখো তাহলে কিন্তু তোমার হবু বর বদলে যেতে পারে, আর তোমাকে আমি পুরোপুরি আমার নিজের করে নেব। তাই মাথায় ভালো করে রেখো যে আমার আসল পরিচয় তুমি কাউকে কখনোই দেবে না। তখনই আশেং শুনতে পায় যে এখানে ওর বড় ভাই মানে শাও এসেছে দেখা করতে। এরপর আশেং নিচে চলে আসে আর শাওয়ের সঙ্গে কথা বলতে থাকে। আশেং যতই সিক্রেট ব্রাদার হোক না কেন, শাও সবসময় আশেংকে খুব ভালোবাসে আর ওর খেয়াল রাখে। কিন্তু আশেংয়ের মনে একটা আক্ষেপ সবসময় থেকে থাকে যে ওই পরিবারের ছেলে হয়েও ও সমস্ত কিছু পাচ্ছে না যেগুলো শাও পাচ্ছে। শাও এরপর চলে গেলে আশেং তখন আবারও ওপরে চলে আসে আর এসে দেখতে পায় ওখানে আর চিনসি নেই। আশেংয়ের তখন মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা। আশেংকে এই বুদ্ধিস্ট হলে পানিশমেন্ট দেওয়ার জন্য বসিয়ে রাখা হয়েছিল, আর সেই সময়ই ওখানে চিনসি আসে। আর তখনই ওদের দুজনের মধ্যে প্রথম দেখা হয় আর ওরা দুজনে একসঙ্গে গল্প করতে থাকে। আশেংয়ের জন্য চিনসির তখন অনেক খারাপ লাগে, কারণ আশেংকে কেউ এই পরিবারের নিজের ছেলের মতো গুরুত্ব দেয় না, সবাই খুব অবহেলা করে। আর সেদিন আশেং চিনসি দুজন মিলে নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ করে নেয়। আর সেদিন থেকেই আশেং মনে মনে চিনসিকে অনেকটা পছন্দ করতে শুরু করেছিল। এরপর চিনসি চলে আসে ওর সেই বাড়িটাতে যে বাড়িতেও ছোটবেলা থেকে বড় হয়েছে। এখানে এখনো চারিদিকে রক্ত পড়ে আছে। ওখানে একটা ফ্যামিলি ফটো ছিল যেটা দেখে চিনসি খুব কষ্ট পায়, কারণ এই ফ্যামিলি ফটোতে বাকি যে তিনজন রয়েছে তারা আর এই দুনিয়াতে নেই। চিনসি তখন ভীষণ ভীষণ কান্না করতে থাকে ছবির দিকে তাকিয়ে। তখনই বাড়িটা সার্চ করে ও একটা কার্ড দেখতে পায় যেটা ছিল একটা শিপিং কোম্পানির। চিনসি তখন নিজেকে প্রমিস করে যে ওর মা বাবা পুরো পরিবারের মৃত্যুর জন্য যে দায়ী তাকে চিনসি শেষ করবেই। এদিন রাত হয়ে গেলে চিনসি আবারও সেই পরিবারে ফিরে আসে আর ওর মনে হয় যে শাওয়ের রুমটা একবার চেক করা দরকার, কারণ ওর সন্দেহ মুখে মুখোশ পরে শাও ওর মা বাবাকে খুন করেছে। চিনসি শাওয়ের রুমে ঢুকে চারিদিকে এটা ওটা তল্লাশি শুরু করে, আর তখনই একটা খামের ভেতর থেকে ঠিক একই কার্ড পায় যে কার্ডটা ওর নিজের বাড়ি থেকে পেয়েছিল। এরপর চিনসি যখনই ওখান থেকে বেরোতে যাবে শাও ঠিক তখনই চিনসিকে দেখতে পেয়ে যায়। শাও আসলে এতক্ষণ বাথরুমের ভেতরে ছিল। চিনসি বলে আমি আসলে দরজাটা খোলা দেখেছি তাই ভেতরে এসেছিলাম। শাও বলে কেন এসেছিলে? চিনসি তখন আর কিছু বলতে পারে না। শাও অনেক কাছে এসে বলে বলো কেন এসেছিলে? চিনসি বলে আমি এমনি দেখতে এসেছিলাম, এবার আমি চলে যাচ্ছি।
শাও বলে, তুমি এসেছিলেই বা কেন আর চলেই বা যাচ্ছ কেন? তুমি তো গ্র্যান্ডমার কথা শুনেছ, আমার সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, তাই তুমি এই ঘরে আসতেই পারো। কথাটা বলে চিনসির কপালে শাও তখন কিস করে। এটা দেখে চিনসি খুব অবাক হয়ে যায় আর বলে, তোমার মুখের দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, আমি কি তোমার শেভ করে দেব? আমার বাবাকেও আমি ঠিক এইভাবেই শেভ করে দিতাম। এরপর চিনসি ওই খুরটা দিয়ে শাওয়ের মুখের দাড়িগুলো শেভ করে দিতে শুরু করে। শাও বলে, এখন থেকে আমার ঘরে ঢোকার জন্য কারোর পারমিশন নেওয়ার দরকার নেই, তোমার যখন ইচ্ছে হবে তুমি আসতে পারো। কিন্তু চিনসি তো এখনো মনে মনে ভাবছে এই শাও ওর পুরো পরিবারকে শেষ করে ফেলেছে। শেভ করা হয়ে গেলে শাও বলে, তুমি এই পরিবারের নতুন বউ হতে চলেছ, আমি তোমাকে এখনো ভালোবাসতে না পারলেও তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। চিনসি বলে, আমার বড় বোনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তুমি এর মধ্যে কিভাবে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? কথাটা বলে চিনসি ওখান থেকে চলে যায়। আর তারপরে ওই দুটো কার্ড হাতে নিয়ে ভাবতে থাকে যে নিশ্চয়ই চিনসির সঙ্গে ওর পরিবারের কিছু তো একটা যোগ ছিল, যে কারণে চিনসি ওর পরিবারকে শেষ করে ফেলেছে। পরের দিন চিনসি চলে আসে ওই মহল্লার একটা পার্টিতে। এরকম পার্টিতে চিনসি আগে কখনো আসেনি। এখানেই আসেন অন্য একটা মেয়েকে খুব ক্লোজ অবস্থায় বসেছিল। তখনই চিনসি চলে আসে আশেংয়ের সঙ্গে দেখা করতে। ওখানে একটা ছেলে ছিল যে চিনসিকে দেখে চিনসির পেছনে লাগতে শুরু করে আর চিনসিকে অনেক অনেক ড্রিঙ্ক করতে বলে, কিন্তু চিনসি কিছুতেই ড্রিঙ্ক করতে চায় না। আশেংয়ের তখন এটা দেখে খুব রাগ হয় আর ওই ছেলেটার হাত থেকে ড্রিঙ্কের গ্লাস ফেলে দেয়। আশেং ছেলেটার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ওর পেছনে লাগার চেষ্টা একদম করবি না, তাহলে আমি তোকে এখানেই শেষ করে ফেলবো। এটা শুনে ছেলেটা তখন সত্যি সত্যি খুব ভয় পেয়ে যায়। আশেং চিনসিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আশেংয়ের সঙ্গে চিনসি চলে আসে আশেং যে ম্যানশনে থাকে সেখানে। আশেং বলে, এবার বলো তো তুমি ওই পার্টিতে কেন গেছিলে আর আমার সামনে গিয়েই বা কেন দাঁড়িয়েছিলে? চিনসি বলে, আজকে আমি তোমার সঙ্গে একটা ডিল করতে এসেছি, আমাকে সাহায্য করো, কে আমার পুরো পরিবারকে এইভাবে শেষ করতে চেয়েছে। আশেং বলে, তোমার পরিবার নিশ্চয়ই কিছু করেছিল তাই এমনটা হয়েছে। চিনসি বলে, আমার পরিবার মোটেও এমন খারাপ নয় যে এটা করবে কেউ। আশেং বলে, তুমি এতটা শিওর হয়ে কিভাবে বলছো? তোমার বাবার অনেক বড় ব্যবসা ছিল, হতেই পারে ব্যবসার আড়ালে কারোর কোনো ক্ষতি করেছিল তাই জন্য এমনটা হয়েছে। হতেই পারে তোমার পুরো পরিবার ব্যবসার আড়ালে নোংরা কোনো কাজ করত। এটা শুনে চিনসি তখন আশেংকে চড় মারে। আশেং বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে ডিল করতে রাজি আছি যদি তুমি আমার সঙ্গে ড্রিঙ্ক করো। এটা শুনে চিনসি খুব অবাক হয়ে যায়। ওর মনে পড়ে যায় মৃত্যুর আগে ওর বাবার মুখটার কথা। চিনসি তখন ডিলের জন্য ড্রিঙ্ক করে, যেটা দেখে আশেং হাসতে থাকে আর বলে, তুমি ডিলটা চাওয়ার জন্য ড্রিঙ্কও করে ফেললে? দিকে ড্রিঙ্ক করার সাথে সাথেই চিনসির কেমন একটা অস্বস্তি হতে শুরু করে, ও তেমন কথাই বলতে পারছিল না। চিনসি বলে, আমি জানি সেই পরিবারের কেউ এটা করেছে, তাই আমি চাই তুমি এটা নিয়ে ইনভেস্টিগেট করো। আশেং তখন চিনসির অনেক কাছে চলে আসে আর বলে, তুমি আমার পরিবারকে নিয়ে আমাকে ইনভেস্টিগেট করতে বলছো? চিনসি বলে, তুমি কিন্তু আমার কথা দিয়েছো ড্রিঙ্ক করলে তুমি আমার কথা শুনবে। আশেং তখন খুব রেগে যায় আর বলে, বেরিয়ে যাও এখান থেকে, তোমার কোনো কথা আমি শুনবো না। চিনসি তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন চিনসি শাওয়ের সঙ্গে বেরিয়ে পড়ে। আসলে এই নতুন বাড়িতে চিনসির সেরকম জামা কাপড় ব্যবহার করার জিনিসপত্র কিছুই নেই, তাই সমস্ত কিছু কেনার জন্য চিনসিকে শাও নিয়ে এসেছে। শাও বলে, গ্র্যান্ডমার বয়স হয়েছে, সেই জন্য তার কথা মেনে চলতে আমি বাধ্য হয়েছি। তুমি আগের দিন যে কথাটা বলেছিলে সেই কথাটা আসলে ভুল ছিল। চিনসিকে ওখানে রেখে শাও চলে আসে ওর ভাই আশেংয়ের সঙ্গে দেখা করতে। আশেং বলে, ওই চীন পরিবারের মেয়েটাকে কি তোমার বিয়ে করার খুব দরকার? ওদের পুরো পরিবারটা নিশ্চয়ই এমন কোনো কাজ করেছিল যে জন্য ওদেরকে মেরে ফেলা হয়েছে। ওটা পুরো ক্রিমিনাল পরিবার একটা। শাও বলে, কি বলতে চাইছিস তুই? আশেং বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি জাহাজে করে যেসব মালপত্র ডেলিভারি হতো ওই চীন পরিবার মাদক দ্রব্য সাথে মেয়ে পাচারের মধ্যেও জড়িত ছিল। ওরকম ফ্যামিলির একটা মেয়ে এই বাড়ির বউ হয়ে আসবে সেটা কিভাবে হয়? বলে, হতে পারে চিনসির বাবা এমন খারাপ মানুষ ছিল, কিন্তু চিনসি এইসব ব্যাপারে কিছুই জানে না, তাই ওর এখানে কোনো দোষ নেই। আশেং বলে, আমি যেটা বলতে চাইছি তুমি কিছুতেই বুঝতে পারছো না। তাও বলে, চীন পরিবারের হয়ে তুই এত খোঁজ খবর নিচ্ছিস কেন? আশেং বলে, কেন নেব না, ও আমাদের বাড়ির বউ হতে চলেছে। তাও বলে, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই বরং আমার হবু বউয়ের থেকে একটু দূরে থাক, সেটাই তোর জন্য সব থেকে ভালো হবে। কথাটা বলে শাও ওখান থেকে চলে যায়।
শাওয়ের প্রতি আশেংয়ের তখন রাগ আরও বেশি বেড়ে যায়। এরপর রাত হয়ে গেলে চেনশি আর শাও একসঙ্গে ফিরছিল, আর ততক্ষণে চেনশির কিছু কেনাকাটা হয়ে গেছে। শাও চেনশির সঙ্গে ভালো করে কথা বললেও চেনশি শাওয়ের সঙ্গে মোটেই ভালো করে কথা বলে না। তখনই শাওয়ের গাড়ির সামনে অনেক গুন্ডারা চলে আসে, যেটা দেখে শাও খুব অবাক হয়ে যায়। শাও গাড়ি থেকে নেমে গেলে ওই গুন্ডাগুলো শাওকে তখন অ্যাটাক করার চেষ্টা করতে থাকে। আর শাও সে যেহেতু ইয়াং মার্শাল, তাই সবার সঙ্গে ও ফাইট করে, আর এভাবেই সবাইকে মেরে ওখানেই শুয়ে দেয়, যেটা দেখে আরও বেশি সন্দেহ বেড়ে যায় চেনশির। একটা মানুষের পক্ষে যদি এতজনকে মেরে ফেলা সহজ হয়, তাহলে হয়তো চেনশি একাই ওর পুরো পরিবারকে শেষ করেছিল। চেনশি তখন গাড়ি থেকে বেরিয়ে আসলে ওখানে একটা লোক চলে আসে যে চেনশিকে গুলি করে। তখন এটা দেখে শাও তখন প্রচণ্ড অবাক হয়ে যায়। চেনশি তখন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে, আর শাও ওই লোকটাকেও তখন সাথে সাথে গুলি করে শেষ করে দেয়। এরপর চেনশির কাছে চলে আসে শাও, আর চেনশি তখন খুবই যন্ত্রণা হচ্ছিল। শাও বলে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাদের, তোমার চিকিৎসার খুব দরকার। চেনশি বলে, এর থেকেও অনেক বেশি যন্ত্রণা আমি সহ্য করেছি আমার পুরো পরিবারকে হারিয়ে, তাই আমার এটাতে তেমন কিছুই মনে হচ্ছে না। কথাটা শুনে শাওয়ের বেশ খারাপ লাগে। পরের দিন সকাল হয়ে গেলে চিৎকারের আওয়াজ শুনে শাও তাড়াতাড়ি করে চলে আসে চেনশির রুমে, আর সেখানে এসে দেখতে পায় যে চেনশি খুব চিৎকার করে কান্না করছে আর বলছে, বাবা তুমি তাড়াতাড়ি করে পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে শেষ করে দেবে। কথাগুলো বলতে বলতে চেনশি অনেক কান্না করতে থাকে, আর শাও তখন চেনশিকে জড়িয়ে ধরে ওকে থামানোর চেষ্টা করে। আসলে চেনশি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, আর সেই জন্যই এমনটা করছে। আর এভাবে শাও শক্ত করে চেনশিকে জড়িয়ে ধরে অনেকটা শান্ত করে ফেলে। তারপরে ডাক্তার আসে, আর ডাক্তার বলে যে চেনশিকে এখন বেড রেস্টে থাকতে, তা না হলে ঘাটা তাড়াতাড়ি শুকাবে না। আসলে শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, তাই চেনশি এখন খুবই দুর্বল। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তবে চেনশির জন্য চিন্তা হতে থাকে শাওয়ের, তাই মাঝে মাঝে এসে দেখে যায় যে চেনশি আসলেই ঠিক আছে কিনা। শাও চেনশির গায়ে চাদরটা যখন টেনে দেয়, ঠিক তখনই একটা কাঁচি দিয়ে চেনশি অ্যাটাক করার চেষ্টা করে শাওকে। এটা দেখে শাও অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা তুমি কি করছো? শাও বলে, তুমি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছো, আমি নিশ্চিত। মানুষ মারা তোমার কাছে কোনো ব্যাপারই না, এক সেকেন্ডও ভাবো না তুমি একটা মানুষকে মারার আগে। তোমার একার পক্ষেই সম্ভব অনেকগুলো মানুষকে এক মুহূর্তের মধ্যে শেষ করে ফেলা। শাও বলে, এসব কথা তোমাকে কে বলেছে? আমি একজন মার্শাল, তাই আমার কাছে এটা কোনো ব্যাপার না। চেনশি বলে, তুমি করেছো, তুমি আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছো। শাও বলে, ঠিক আছে বুঝলাম, আমি একজন খারাপ মানুষ, তাহলে ওরা তোমাকে কেন মারার চেষ্টা করলো? এটা শুনে চেনশি খুব অবাক হয়ে যায়। শাও তখন কাঁচিটা আস্তে করে হাত থেকে সরিয়ে নেয়, আর চেনশির তখন হাতে খুব ব্যথা করছিল, কারণ ও অনেকটা প্রেশার দিয়ে ফেলেছিল তাই। শাও বলে, আমি জানি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার পরিবারের হয়ে তদন্ত করতে সাহায্য করব। এইভাবে কিছুদিন যাওয়ার পর চেনশি অনেকটা সুস্থ হয়ে গেলে তখনই ওর সঙ্গে দেখা করতে চলে আসে আশেং। আশেংকে এখানে দেখে চেনশি খুব অবাক হয়ে যায়। আশেং বলে, আমাকে তো তোমার সঙ্গে দেখা করতে আসতেই হতো, তুমি যে আমার সঙ্গে ডিল করেছিলে, তাই আমি ঠিক করেছি যে আমি তোমার সঙ্গে ডিলটা করতে রাজি আছি এখন। চেনশি বলে, আমার আর দরকার নেই সেটার। আশেং বলে, এর মধ্যে তোমার ডিসিশন বদলে গেল? ঠিক সেই সময় ওখানে শাও চলে আসলে আশেং চেনশি থেকে দূরে সরে যায়। আশেংকে এখানে দেখে শাও বলে, তুই এখানে কি করছিস? আশেং বলে, আমি শুনলাম এবাড়ির হবু বউ গুলি খেয়েছে, তাই দেখতে এলাম। শাও চেনশির কাঁধে হাত রেখে বলে, ডাক্তারের কথা মতো চলে চেনশি এখন একদম ঠিক আছে, আমি বিজনেসের কাজে একটু বাইরে যাব কদিনের জন্য। কথাটা বলে শাও ওখান থেকে চলে যায়, সাথে আশেংকেও আলাদা করে ডেকে পাঠায়। আশেংয়ের কলার ধরে বলে, এবার কিন্তু তুই তোর নিজের লাইনটা ক্রস করে ফেললি। আশেং বলে, কিসের লাইন? শাও বলে, আমি তোকে বলেছিলাম ওর থেকে দূরে থাকতে। আশেং বলে, তুই না বদলে গেছিস অনেক, জানিস? একটা মেয়ের জন্য তুই আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছিস। শাও বলে, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তোকে যেটা বলেছি সেটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। আশেং তখন খুব স্যাড হয়ে বলে, 20 বছর ধরে এই পরিবার থেকে আমি দূরে রয়েছি, এই পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও তুই সব কিছু পেয়েছিস, আমি কিচ্ছু পাইনি, তবুও আমি নিজের মতো খুশি থাকার চেষ্টা করেছি, আর এত বছর পরে তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস। এই কথাগুলো বলে আশেং ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে শাও চেনশির জন্য ওষুধ নিয়ে আসলে শাওয়ের হাত থেকে চেনশি ওষুধ খেতে চায় না। শাও বলে, তুমি এখনো আমাকে সন্দেহ করছো? শাও তখন চেনশির সামনে বসে আর বলে, আমার দিকে তাকাও।
চিনশি শাওয়ের দিকে তাকালে শাও বলে, তোমার মনে হয় আমি তোমায় মিথ্যে কথা বলছি? তোমার মনে হচ্ছে তোমার পরিবারকে আমি শেষ করেছি? আমি কেন তোমার পরিবারকে শেষ করব? কথাটা বলে শাও চিনশির হাত ধরলে চিনশি হাতটা সরিয়ে নেয়। তার মানে চিনশি এখনো শাওকে পুরোপুরি বিশ্বাস করছে না, যেটা দেখে শাওয়ের তো খুবই খারাপ লাগে। চিনশি কিছু না বলে ওখান থেকে চলে যেতে লাগলে শাও কিছুতেই চিনশিকে দরজাটা বন্ধ করতে দেয় না। শাও বলে, তোমার বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেটা আমার গ্র্যান্ডমা ঠিক করেছিল, আমি নিজে থেকে করতে চাইনি। তোমার বড় বোনের হয়ে তুমি যে চিঠিটা লিখে দিয়েছিলে সেই চিঠিটা পড়ে আমার খুব ভালো লেগেছিল, কারণ ওই চিঠিতে তোমার নিজের মনের কথাগুলো ছিল। চিনশি তখন কিছু না বলে দরজাটা বন্ধ করে দেয় আর বলে, তুমি এসব কী কথা বলছো? আমার বড় বোনের সঙ্গেই কিন্তু তোমার বিয়েটা হতো। তুমি এতটা খারাপ কিভাবে হতে পারো? যার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তারই ছোট বোনকে তুমি বিয়ে করছো? তোমার মন পাথরের তৈরি হলেও আমার নয়। শাও তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। দিনই রাত হয়ে গেলে চিনশির জন্য খাবার নিয়ে আসে শাও। চিনশি বলে, আমি তোমাকে সকালে অতগুলো কথা বললাম, তবু আমার ওপর তোমার রাগ হলো না? শাও বলে, তোমার ওপর রাগ করে আমি কি করব? চিনশি বলে, তুমি আমাকে বকা দিতে পারতে। শাও বলে, তুমি যদি নিজের ভুলটা বুঝতে পারো তাহলে তুমি নিজে থেকেই আর এমন করবে না। কথাটা বলার পরে চিনশিকে খাইয়ে দিতে যখনই যায় শাও, তখন চিনশি শাওয়ের হাত থেকেই খায়। এমনই একদিন চিনশি যখন রুমের ভেতর ছিল তার আগে থেকেই শাও ওখানে বসে আছে, আর হঠাৎ করে শাওকে দেখে চিনশি ভীষণ ভয় পেয়ে যায়। চিনশি বলে, তুমি এখানে কি করছো? শাও বলে, আমি আমার ফিয়ান্সের জন্য আজকে গিফট নিয়ে এসেছি। শাও তখন চিনশির অনেক কাছে চলে আসে আর গিফটটা দিয়ে দেয়। শাও বলে যে গিফটটা এনেছি তোমার পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানিও। শাও তখন চিনশির মাথার চুলে যে ক্লিপটা লাগানো ছিল সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই পারছে না, কারণ মেয়েদের কোনো জিনিস এইভাবেও আগে কখনো ব্যবহারই করেনি। তখন শাওয়ের দিকে চিনশি অবাক হয়ে তাকিয়ে থাকে। শাও বলে, তুমি হয়তো আমাকে এখনো সেইভাবে বিশ্বাস করতে পারোনি, কিন্তু আমি তোমার পুরো পরিবারকে মারিনি। কথাটা বলে শাও তখন চিনশির অনেক কাছে চলে আসে, কিন্তু চিনশি আবারও শাওকে দূরে সরিয়ে দেয়। শাও বলে, আমি আর তোমার কাছে কখনো আসবো না। কথাটা বলে ওখান থেকে শাও চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে চিনশির মেয়ের যখন চিনশিকে রেডি করাচ্ছিল, ওর তখন কালকে শাওয়ের বলা কথাটা মনে পড়ে যায়। চিনশি বুঝতে পারছে না আসলেই শাওকে বিশ্বাস করা ঠিক হবে কিনা। কিছুক্ষণ পরে শাও ওখানে চলে আসে চিনশির কাছে, আর চিনশি এখন চাইছে শাও যেন ওর কাছাকাছি থাকে, সেই জন্য কানের দুল এগিয়ে দিয়ে বলে, তুমি কি এটা আমাকে পরিয়ে দিতে পারবে? এটা দেখে শাও একটু কনফিউজড হয়ে যায়, কারণ ও বলেছে ও কখনো চিনশির কাছে যাবে না, কিন্তু তবুও চিনশি বলছে যখন পরিয়ে তো দিতেই হবে। কিন্তু এটা শাওয়ের কাছে অনেক কঠিন, কারণ ও কোনোদিনও আগে কোনো মেয়ের কানে দুলই পরায়নি। চিনশি তখন শাওয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর এভাবেই শাও চিনশিকে দুলটা পরিয়েও দেয়। এরপর শাও আর চিনশি ওরা দুজন মিলে চলে আসে একটা বিজনেস পার্টিতে। তখনই ওয়ান ওয়ান নামের একটা মেয়ে এসে ছুটতে জড়িয়ে ধরে শাওকে। এটা দেখে চিনশি খুব অবাক হয়ে যায়। আসলে এই ওয়ান ওয়ান আর শাও ওরা ছোটবেলা থেকে বন্ধু ছিল, তবে এই ওয়ান ওয়ান মনে মনে শাওকে ভালোবাসে। ওয়ান ওয়ান এই এলাকার শেরিফের মেয়ে। শাও যখন চিনশির সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে এটা আমার ফিয়ান্সি, এটা শুনে ওয়ান ওয়ান কিছুতেই মেনে নিতে পারে না। কিছুক্ষণ পরে চিনশি যখন ওই পার্টিতে দাঁড়িয়েছিল তখন ওয়ান ওয়ান নিজে থেকে আসে চিনশির সঙ্গে বন্ধুত্ব করতে। শুধু তাই নয়, চিনশিকে ও ড্রিঙ্কও করতে বলে। চিনশি ড্রিঙ্ক করতে না চাইলে ওখানে যতজন ছিল সবাই চিনশিকে ড্রিঙ্ক করতে বলে, তাই চিনশিও তখন ড্রিঙ্ক করতে শুরু করে। ওয়ান ওয়ান বলে, তুমি তো চীন পরিবারের মেয়ে তাই না? এটা শোনা মাত্রই ওখানে যতজন ছিল সবাই বলে, আরে চীন পরিবারের মেয়ে মানে এ তো বিশ্বাসঘাতকের মেয়ে। ওদের পুরো পরিবারটাই একদম জঘন্য ছিল। নিজের পরিবারের ব্যাপারে খারাপ কথা শুনে চিনশি অনেক রেগে যায়, আর ওয়ান ওয়ান সে আরো বেশি করে খেপিয়ে তুলতে থাকে চিনশিকে। সেই জন্য চিনশি ওয়ান ওয়ানের ওপরেও খুব রেগে যায়, আর রেগে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর ওয়ান ওয়ানের সঙ্গে কম্পিটিশন করতে থাকে। এভাবেই অনেকটা ড্রিঙ্ক করে চিনশি যখন আর দাঁড়াতে না পেরে পড়েই যাচ্ছিল, ঠিক তখনই ওখানে চলে আসে শাও আর চিনশিকে বাঁচিয়ে নেয়। চিনশি তখন শাওয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেটা ওয়ান ওয়ান কিছুতেই সহ্য করতে পারে না। চিনশি তখন নিজে ওয়ান ওয়ানের সঙ্গে কম্পিটিশন করতে ওখানে থাকা যতগুলো ড্রিঙ্কের গ্লাস ছিল সব ড্রিঙ্ক একা করতে থাকে। শাও বলে, আমার ফিয়ান্সির সঙ্গে আর কখনো এরকমটা করবে না। এটা শুনে ওয়ান ওয়ানের তখন খুব কষ্ট হয়। পরের দিন চিনশি শাওয়ের রুম থেকে একটা দলিল মতো পায়, যেখানে শাও আর চিনশির বাবার দুজনেরই সই ছিল।
তখনই ওখানে শাও চলে আসলে চিনশি হাতে একটা ছুরি তুলে নেয় আর ওটা দিয়েই ও শাওকে অ্যাটাক করার চেষ্টা করে। বলে, তুমি আমাকে প্রথম থেকেই মিথ্যে কথা বলে এসেছো, তুমি আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছো, তাই না? আমি আজকে সমস্ত প্রমাণ পেয়ে গেছি। কথাটা বলেই ও ছুরিটা বুকে ঢুকিয়ে দেয় শাওয়ের, যেটা দেখে চিনশি নিজেই অবাক হয়ে যায়। চিনশি বলে, তুমি আমাকে বাধা দিলে না কেন? শাও বলে, তুমি যদি আমাকে অবিশ্বাস করে আমাকে মেরে ফেলতে চাও তাহলে তুমি মেরে ফেলতে পারো আমায়। এমনটা শুনে চিনশি ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু চিনশি তখন ওই ছুরিটা এবার ওখান থেকে তুলে নেয়। শাও তখন খুব কষ্ট পেয়ে বলে, তাহলে এতদিন ধরে আমি এত কিছু করলাম, তবুও তুমি মনে মনে আমাকেই কালপ্রিট ভাবতে। চিনশি তখন কান্না করতে করতে বলে, আমি তোমার ঘর থেকে একটা দলিল পেয়েছি যেখানে তোমার আর আমার বাবার দুজনের সই রয়েছে। তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো ব্যবসায়িক কিছু চলছিল, সেই ব্যাপারে কেন তুমি আমাকে এতদিন বলনি? যাও, তুমি ডাক্তারের কাছে যাও আর নিজের চিকিৎসা করাও। শাও তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তবে শাওয়ের বুকে এইভাবে ছুরি ঢোকানোর জন্য চিনশির তখন অনেক কষ্ট হচ্ছিল। এরপর চিনশি মন খারাপ করে বসে থাকে আর ওর মনে পড়ে যায় সত্যি সত্যি তো শাও ওর পাশে সব সময় ছিল। শাওয়ের এমন কিছু দেখে ওর মনে হয়নি যে শাও আসলে খুব খারাপ মানুষ। সেদিনই কিছুক্ষণ পরে চিনশি চলে আসে শাওয়ের কাছে আর এসে তারপর ওই টেবিলেই বসে পড়ে। শাও বলে, তোমার নিশ্চয়ই এখন গিল্ট ফিল হচ্ছে। চিনশি কোনো কথার উত্তর দেয় না আর ওখানে থাকা খাবার খেতে থাকে যাতে ও শাওয়ের পাশে বসে থাকতে পারে। শাও বলে, আমি তোমার কথা ভাবলাম, তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। চিনশি বলে, হ্যাঁ। শাও বলে, চিন্তা নেই, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তোমার যখন মনে হবে তুমি নিজে থেকেই আমাকে বলো। চিনশি তখন শাওয়ের দিকে তাকিয়ে ভাবে যে এই মানুষটা কি সত্যিই খারাপ। এরপরে শাও কাজে বেরোবে বলে ওখান থেকে যখনই চলে যাচ্ছিল ওকে তখন ডাকে চিনশি। চিনশি তখন হাতে একটা ছাতা নিয়ে একটু একটু করে শাওয়ের দিকে এগিয়ে আসে আর শাও তখন চিনশির দিকেই তাকিয়েছিল। চিনশি বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে যাও, ভিজে গেলে তোমার আরো শরীর খারাপ হবে। শাও বলে, নিজেই বুকে ছুরি মারছো আবার নিজেই যত্ন করছো। চিন্তা নেই, আমি আসল সত্যিটা খুঁজে বের করব আর সবার কাছে প্রমাণ করে দেব তোমার পরিবার আসলেই নির্দোষ। কথাটা বলে শাও ছাতাটা নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন চিনশি শাওকে নিয়ে চলে আসে বন্দুক চালানো শেখানোর জন্য, কারণ চিনশির ওপর যখন তখন হামলা হয় আর ও যদি বন্দুক চালাতে জানে তাহলে ও নিজেকে রক্ষা করতে পারবে সেই জন্য। কিন্তু চিনশি আবার বন্দুকে ভীষণ ভয় পায়, তাই ও ভালো করে পারছিলই না। সেদিন রাত হয়ে গেলে চিনশি আর শাও একসঙ্গে ডিনার করতে বসে আর এখন চিনশি একটু একটু করে শাওকে বিশ্বাস করতে শুরু করেছে। এমনই একদিন একটা ফাইট করতে গিয়ে শাও গায়ে অনেক আঘাত পায়, অনেক জায়গায় কেটেও যায় আর এটা দেখতে পেয়ে যায় চিনশি। তবে এতটা কাটা জায়গা দেখে চিনশিরও তখন খুব ভয় লাগছিল ওষুধ লাগাতে। শাও বলে, এই পরিবারের কেউ ভীতু নয় আর এই দুনিয়ায় ভীতু হলে চলবে না, না হলে সবাই শেষ করে ফেলবে। কথাটা বলে শাও নিজেই ওখান থেকে চলে যায়। শাও এসে ঘরে সেই সময় বসে ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই ওর পেছন পেছন চিনশিও ওখানে চলে আসে আর তারপরে সাহস করে চিনশি যখনই ওষুধ লাগাতে শুরু করে তখন শাওয়ের তো খুবই জ্বালা করছিল। চিনশি বলে, কেন, তুমি নাকি ভীতু নও, তাহলে জ্বালা পোড়াও সহ্য করো। শাও তখন চিনশির দিকে তাকিয়ে এমন ভাব নিতে থাকে যেন ও আসলেই অনেক সাহসী আর এসবে ওর একদমই জ্বলছে না। এরপর চিনশি যখন ওখান থেকে উঠে যাচ্ছিল শাও তখন চিনশির হাত ধরে নিজের ভীষণ কাছে টেনে নেয়। এমনটা দেখে চিনশি তো প্রচণ্ড অবাক হয়ে যায়। শাও বলে, আমাকে একটা মিলিটারি ডক্টর বলেছিল কোনো ঘায়ের সব থেকে ভালো ওষুধের কথা। চিনশি বলে, এর মানে কি? শাও তখন চিনশির অনেক কাছে চলে আসে আর ওকে জোর করে কিস করে, কিন্তু চিনশির এটা ভালো লাগে না তাই শাওয়ের ঠোঁটে কামড়ে দেয়। শাও বলে, তুমি আমাকে কামড়ে দিলে কেন? চিনশি বলে, তুমি এসব কি করছো আমার সাথে? শাও তখন চিনশিকে আবারও জোর করে কিস করে, কিন্তু চিনশির এবারও ভালো না লাগায় ও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শাওকে। শাও বলে, তুমি কেন সবসময় আমাকে দূরে সরিয়ে রাখো? চিনশি বলে, কারণ আমাদের এখনো বিয়ে হয়নি তাই এসব করা মোটেই ঠিক নয়। শাও বলে, তুমি এখনো আমাকে সন্দেহ করো তাই না? চিনশি বলে, না করি না, কিন্তু আজকে যদি আমার বড় বোন বেঁচে থাকতো তুমি কিন্তু তাকেই বিয়ে করতে। আমার বড় বোন আজকে বেঁচে নেই বলেই তুমি আমার সাথে এইসব করছো, কিন্তু আমার সাথে তোমার বিয়ের কোনো কথাই ছিল না। এখন তুমি আমার বড় বোনকে ভালোবাসতে, আমার বড় বোনকে কিস করতে, সে তোমার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিত, তুমি তাকেই নিজের সব থেকে কাছে টেনে নিতে। আমাদের মধ্যেকার ব্যাপার ততটাও সহজ নয় যতটা তুমি সবার সামনে দেখাও। শাও বলে, সেদিনের চিঠিটা পড়ে আমি তোমার প্রেমেই পড়েছিলাম, তোমার বড় বোনের নয়। এটা শুনে শাওকে তখন চিনশি চড় মারে। চিনশি বলে, তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো। কথাটা বলে চিনশি ওখান থেকে চলে যায়।
শাও বুঝতে পারে আসলে জিনসির মনে চলছে যে আসলেই এই সব কিছু ওর বড় বোনের পাওনা ছিল। পরের দিন সকাল হয়ে গেলেই মেড ছুটতে ছুটতে চলে আসে জিনসির কাছে আর বলে কালকে সারা রাত ধরে নাকি শাওয়ের জ্বর ছিল গায়ে। এটা শুনে জিনসি খুব অবাক হয়ে যায়। জিনসি যখনই শাওয়ের কাছে আসবে তখন ডাক্তার রুম থেকে বেরোয় আর বলে যে আসলে অনেকটা জ্বর ছিল আর সারা গায়ে অনেক ঘা রয়েছে বলে শাওয়ের অবস্থা তেমন একটা ভালো না, তাই এখন শাওকে অনেক বেড রেস্ট নিতে হবে। শাওকে এরকম শরীর খারাপ হতে দেখে জিনসির অনেক খারাপ লাগে আর ও শাওয়ের যত্ন নিতে থাকে যাতে শাও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। শাওয়ের শরীর খারাপের কথা শুনে ওয়ান ওয়ান আসে শাওয়ের সঙ্গে দেখা করতে। ওয়ান ওয়ান এসে মাতব্বরি দেখাতে থাকে আর জিনসিকে বলে যেন জিনসি ঠিকঠাক করে খেয়াল রাখছেই না, আর জিনসিকে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে। পরের দিন জিনসি যখন পাখির সঙ্গে একটু সময় কাটাচ্ছিল সেই সময় ওয়ান ওয়ান শাওকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শাও এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আসলে ওয়ান ওয়ান ডাক্তারি পড়ে এসেছে, সেই জন্য ও শাওকে সত্যি সত্যি তাড়াতাড়ি সুস্থ করে ফেলেছে। তখনই ওখানে জিনসি চলে আসে আর ওয়ান ওয়ানকে বলে এবার থেকে আমি শাওয়ের যত্ন নিতে পারবো, যে কথাটা ওয়ান ওয়ানের মোটেই পছন্দ হয় না। এরপর ওয়ান ওয়ান আর কিছু না বলে ওখান থেকে চলে যায় আর জিনসি সেও যখন চলে যাচ্ছিল শাও তখন ওকে ডাকে। শাও বলে আচ্ছা তুমি আমার দিকে চোখে চোখ রেখে কথা বলছো না কেন? আসলে ওয়ান ওয়ানের জন্য জিনসি শাওয়ের ওপর রেগে আছে। শাও তখন জিনসির সামনে এসে দাঁড়ায় আর বলে ওয়ান ওয়ান কি তোমাকে কিছু বলেছে? জিনসি বলে না, ও আমাকে কি বলবে। কথাটা বলে জিনসি তখন মুখ ঘুরিয়ে নেয়। শাও বুঝতে পারে নিশ্চয়ই জিনসিকে উল্টোপাল্টা কথা ওয়ান ওয়ান বলেছে আর সেই জন্যই শাওয়ের ওপর এখন রাগ দেখাচ্ছে জিনসি। শাও বলে আমি অন্যান্য মেয়েদের কথা জানি না, আমি খালি আমার হবু বউয়ের কথাই ভাবতে চাই। জিনসি তখন আবারও মুখটা ঘুরিয়ে নেয় কথাটা শুনে। শাও বলে তুমি মানো বা না মানো এটাই সত্যি। কথাটা বলে শাও ওখান থেকে চলে যায়। শাও যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় ও আর জিনসি দুজন মিলে চলে আসে ফটো স্টুডিওতে, যেখানে শাও বরের বেশে অপেক্ষা করছিল। আসলে ও যে বিয়ে করবে সেই বিয়ের জন্য ওদের আগে দুজনের একসঙ্গে ছবি তুলতে হবে। তখনই কনের পোশাক পরে ওখানে জিনসি চলে আসে আর জিনসিকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে শাও ওর দিকে হা করে তাকিয়ে থাকে। জিনসি বলে আমাকে এটা পরে কি সুন্দর দেখাচ্ছে, না হলে আমি অন্য একটা ট্রাই করতে পারি। শাও বলে তোমাকে সবকিছু পরেই ভালো লাগে। এই কথাটা শুনে জিনসি একটু লজ্জা পায়। এরপর শাও চলে আসে জিনসির ড্রেসটা একটু টাইট করে দিতে, কারণ ড্রেসটা একটু লুজ হয়েছে। শাও তখন জিনসির কানে কানে বলে তোমাকে দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। এটা শুনে মনে মনে জিনসি খুবই খুশি হয়। শাও বলে তুমি জানো আমি ঠিক করে রেখেছিলাম আমি যাকে বিয়ে করব তাকে সব থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনে দেব, আর সেগুলো পরে সে যখন আমার সামনে আসবে তাকে দেখতে সব থেকে সুন্দর লাগবে। তবে আমি বুঝতে পারিনি যে আমার হবু বউ এতটা সুন্দরী হবে। জিনসি বলে তুমি এই কথাগুলো বলে কি আমাকে পটানোর চেষ্টা করছো? আমি তো তোমার হবু বউ হতে চলেছি, আমাকে পটিয়ে আর কি হবে? বলে কারণ এই কথাগুলো আমি আমার হবু বউকেই বলছি। এরপর ছবি তোলার জন্য ওরা দুজন পাশাপাশি বসে পড়ে, তবে দুজনেরই খুব নার্ভাস লাগছিল। জিনসির তখন ওর বড় বোনের কথা মনে পড়ে, কারণ এই বড় বোনের সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল শাওয়ের, আর এভাবেই ওদের দুজনে সুন্দর ছবি উঠে যায়। এমনই একদিন আশেং চলে আসে জিনসির সঙ্গে দেখা করতে। সেখানে আশেং জিনসির জন্য কিছু খাবার নিয়ে আসে আর সেই খাবারটা জিনসিকে খেতে বলে, কারণ আশেং নাকি এই খাবারগুলো নিজের হাতে তৈরি করে এনেছে জিনসির জন্য। কিন্তু জিনসি সেটা বিশ্বাসই হয় না। জিনসি বলে এতদিন হয়ে গেল আমি এখনো এটা বুঝতে পারলাম না যে আমার পরিবারকে কে আসলে শেষ করেছে। তোমাকে আমি এর দায়িত্ব দিয়েছিলাম, তুমিও কিছু বলতে পারোনি। তুমি একটা সত্যি কথা বলবে, তুমি কি আসলেই এখনো জানতে পারোনি যে আমার পরিবারকে কে শেষ করেছে? আশেং তখন খুব রেগে যায় আর বলে তাহলে তুমি প্রত্যেকবার শুধুমাত্র স্বার্থের জন্যই আমার কাছে আসো, তার মানে তুমি এটা জানার জন্যই শুধুমাত্র আমার সাথে কথা বলো, তাছাড়া তোমার আমার সাথে কথা বলার অন্য কোনো কারণ নেই, তাই তো? জিনসি বলে তুমি আসলেই জানতে পেরেছো তাই না কে আমার পরিবারকে শেষ করেছে? আশেং তখন তাকিয়ে থাকে, কিছুই বলে না। জিনসি তখন ওখান থেকে যখনই বেরোতে যাবে ও দেখতে পায় বেশ কিছু মানুষ এই ভেতরে ঢোকার চেষ্টা করছে। এসব দেখে জিনসি খুব অবাক হয়ে যায়। জিনসি এসে আশেংকে জিজ্ঞাসা করে ওরা কারা, ওরা কি করতে এখানে এসেছে, কিন্তু আশেং জিনসিকে কিছুই বলে না। কিছুক্ষণ পরে ওরা সবাই এই ম্যানশনের ভেতরে ঢুকে পড়ে আর আশেংকে এসে জিজ্ঞাসা করে তুমি হচ্ছে নাইট কুইনের বস তাই না? কিন্তু আশেং তখন অস্বীকার করে। আসলে আশেং এর একটা দল রয়েছে যেটা নাইট কুইন নামে পরিচিত। দলটা বিভিন্ন মানুষকে শেষ করে ফেলে।
তবে এই লোকটা আজকে আশেংকে দেখে চিনতে পেরেছে এটাই নাইট কুইনের সেই বস। সবাই সেই সময় আশেংকে মেরে ফেলার জন্য এখানে চলে আসে। এদিকে চিনসি সমস্ত কিছু দেখে খুব ভয় পেয়ে যায় আর আড়াল থেকে সব দেখতে থাকে। ওই লোকগুলোর কথা শুনে চিনসি বুঝে যায় যে আশেং আসলে মুখে মুখোশ পরে বিভিন্ন মানুষকে হত্যা করে। আশেং যে নাইট কুইন নামে গ্রুপটা চালায় সেখানকার বস ও নিজেই। এসব শুনে চিনসি তো একদম অবাক হয়ে যায় আর বুঝতে পারে সেদিন মুখে মুখোশ পরে আসলে চিনসি ওর মা আর বাবাকে ওর সামনে শেষ করে ফেলেছিল। চিনসি তখন আশেংয়ের কাছে আসে আর বলে, এটা তুমি আমার মা বাবাকে শেষ করে ফেলেছ। আশেং তখন স্বীকার করে যে হ্যাঁ, আমি শেষ করে ফেলেছিলাম। আশেং তখন একটা ছুরি চিনসির দিকে এগিয়ে দেয় আর বলে, শেষ করে ফেলো আমাকে, আমি তোমার পরিবারকে শেষ করে ফেলেছি না। চিনসি তখন খুব কান্না করে আর বলে, কেন করলে তুমি আমার সঙ্গে এমন? কেন আমার পরিবারটাকে তুমি একদম শেষ করে ফেললে? আশেং বলে, ওইসব ছাড়ো, তুমি আমাকে শেষ করে ফেলো, আমি তোমার শত্রু। কিন্তু চিনসি নিজের হাতে একটা মানুষকে খুন করতে পারে না, যতই সে তার মা আর বাবাকে শেষ করে ফেলুক না কেন, কারণ চিনসি মানুষ খুন করতে শেখেনি। চিনসি বলে, এরপর যদি তুমি কখনো আমাকে বিরক্ত করেছো, সেদিন আমি তোমাকে শেষ করে ফেলবো। কথাটা বলে চিনসি ওখান থেকে চলে যায়। সেদিন রাতে বাড়িতে ফিরে চিনসি অনেক ড্রিঙ্ক করতে থাকে, কারণ ও কখনো ভাবেইনি আশেং এত বড় খারাপ একটা মানুষ হবে। এমনই একদিন শাওকে দেখা যায় ও যখন কাজ করছিল ঠিক সেই সময় 1-1 আসে শাওয়ের কাছে। আর আজকে 1-1 নিজের মনের কথা শাওকে জানিয়ে দেয় যে ছোটবেলা থেকে ও শাওকে মনে মনে ভালোবেসে এসেছে, তাই শাও যেন 1-1কেই বিয়ে করে। 1-1 কিছুতেই মেনে নিতে পারবে না শাও ওর চোখের সামনে অন্য কাউকে বিয়ে করুক। সবটা শুনে শাও খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি এই পৃথিবীর বেস্ট ডাক্তার, বেস্ট নার্স, তুমি সব কিছু থেকে পারফেক্ট, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। 1-1 বলে, অনেকেই তো একটার বেশি বিয়ে করে, তারা ভালোও আছে, তুমি প্লিজ ওর পাশাপাশি আমাকেও বিয়ে করো। শাও বলে, সরি 1-1, আমি একজনকে ছাড়া দ্বিতীয় জনকে বিয়ে করতে কখনোই পারবো না। আমি বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে কখনোই করছি না। তোমাকে কষ্ট দেওয়ার জন্য অনেক সরি, কিন্তু আমার কিছু করার নেই। কথাগুলো শুনে 1-1-এর তখন অনেক কষ্ট হয়। অন্যদিকে চিনসিকে দেখা যায় ও তখন শুয়েছিল। ঠিক তখনই ওর কাছে শাও আসে। শাও এসে চিনসির হাতটা ধরে ওর দিকেই তাকিয়ে থাকে, কারণ শাও সত্যি সত্যি মনে মনে চিনসিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তখনই শাও দেখতে পায় যে চিনসির আসলে গাটা খুব গরম, মানে চিনসির অনেক জ্বর এসেছে। পরের দিন সকাল হয়ে গেলে চিনসির যখন ঘুম ভাঙে ও দেখতে পায় ও হসপিটালের বেডে শুয়ে আছে। হসপিটালের রুমের বাইরে যখনই চিনসি বেরোয়, বাইরে ওরই অপেক্ষায় বসে আছে শাও। তবে শাও তখন ঘুমিয়ে গেছে। চিনসির তখন খুব খারাপ লাগে যে এই শাওকে ভুল বুঝে ও কতই না অপমান করেছে, কতই না কষ্ট দিয়েছে, কিন্তু শাও সে তো সত্যি সত্যি খুবই ভালো মানুষ। চিনসি এসে তখন শাওয়ের পাশে বসে আর ওর দিকেই তাকিয়ে থাকে। এই মানুষটার সঙ্গে চিনসি অনেক অন্যায় করেছে, আর সেই দিনগুলোর কথা ভাবলে চিনসির নিজেরই এখন ভীষণ কষ্ট হচ্ছে। এরপর শাওয়ের আঙ্কেলকে দেখা যায়, যে আঙ্কেল এত বছর পর সম্পত্তির লোভে আবারও এই সিটিতে ফিরে এসেছে আর সবার আগে আশেংয়ের সঙ্গে যোগাযোগ করে, কারণ এই আঙ্কেল খুব ভালো করে জানে যে এই কাজ সে একা করতে পারবে না, তাই আশেংয়ের থেকে হেল্প চায়। আর শুধু তাই নয়, এখানে আসার আগে অলরেডি চিনসি আর ওর যে মেড রয়েছে তাদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়, কিন্তু এদেরকে যে কিডন্যাপ করে রাখা হয়েছে এটা আশেংয়ে মোটেই চাইছে না। যতই হোক আশেং মনে মনে চিনসিকে একটু হলেও ভালোবাসে, কিন্তু এই আঙ্কেল এত বদমাশ লোক, সে আশেংকে বলে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি এদের দুজনকেই শেষ করে ফেলবো। আমি খোঁজ নিয়ে এসেছি যে চিনসির প্রতি তোমার একটু ফিলিংস আছে। আশেংয়ের কাছে এখন আর কোনো উপায় নেই ওর আঙ্কেলের কথা শোনা ছাড়া, না হলে তো চিনসিকে শেষ করে ফেলবে। এরপর একটা জেলখানায় ওদের দুজনকে বন্দি করে রাখা হয় আর আশেং চিনসির দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই সময়ই চিনসির ঘুম ভেঙে যায় আর জেলখানার বাইরে আশাংকে দেখে ও বুঝতে পারে যে আশেং আসলে ওকে কিডন্যাপ করে এখানে রেখে দিয়েছে। চিনসি বলে, খোলো বলছি এই দরজাটা, আমাকে এক্ষুনি বেরোতে দাও। আশেং বলে, তুমি প্লিজ এখানে কটা দিন থেকে যাও। চিনসি বলে, তুমি এক্ষুনি দরজা খোলো, আমি বাড়ি যাব। আশেং বলে, কোন বাড়ি যাবে? চিনসি বলে, ঠিক বলেছো, আমার তো কোনো বাড়ি নেই, কারণ তুমি আমার ফ্যামিলির সবাইকে শেষ করে ফেলেছো। আমার ফ্যামিলির আমার মা বাবাকে ছাড়াও তুমি আরো 36 জনকে শেষ করেছো। আশেং বলে, তুমি এখানে কটা দিন থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। চিনসি বলে, তুমি খুব খারাপ, তুমি আমার মা বাবা বড় বোন সবাইকে শেষ করে ফেলেছো। আশেং বলে, কারণ ওরা ওটা ডিজার্ভ করতো।
তোমার পুরো পরিবারটাই নোংরা খেলার সাথে জড়িত ছিল, সেই জন্যই আমি ওদেরকে মেরেছি। তোমার বাবা অনেক অনেক মেয়ে পাচার করতো, তোমাদেরকেও হতে পাচার করে দিত। কিন্তু চিনসি এই কোনো কথাই বিশ্বাস করে না। চিনসি বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার বাবা এত খারাপ কাজ করতো? আর যদি আমার বাবা সত্যি খারাপ হয়ে থাকতো তাহলে তুমি শুধু আমার বাবাকেই মারতে। তুমি আমার মা, বড় বোন আরও আমার পরিবারের 36 জনকে কেন শেষ করেছিলে? সবাইকে যখন শেষ করেই ফেলেছিলে তাহলে আমাকে বাদ রেখেছো কেন? আমিও তো ওই পরিবারেরই মেয়ে। চলো আমাকেও শেষ করে ফেলো, এক্ষুনি মেরে ফেলো আমায়। কিন্তু আশেং চিনসিকে শেষ করে ফেলতে পারে না। আর কোনো কথার উত্তর না দিয়ে আশেং ওখান থেকে চলে যায়। এদিকে শাও, সে তো চারিদিকে পাগলের মতো চিনসিকে খুঁজতে শুরু করে দিয়েছে। আর খুঁজতে খুঁজতে আশেংয়ের কাছে এসেছে, কারণ শাওয়ের কোথাও না কোথাও মনে হচ্ছিল এই আশেং চিনসির কোনো খোঁজ জানে। কিন্তু আশেং শাওকে বলে যে সে চিনসির কোনো খোঁজই জানে না। তখনই শাও বলে, আমি এতদিন তদন্ত করে জানতে পেরেছি তুই আসলে যে চিন ফ্যামিলিটাকে শেষ করে ফেলেছিস। কি রে, ভাবিসনি কখনো তাই না যে আমি সত্যিটা বের করে ফেলবো? শুধু তাই নয়, চীন পরিবারে অনেক সোনা ছিল, সেগুলো তুই চুরি করেছিস। কারণ আমার লোক যখন পাঠানো হয়েছিল সেই সোনাগুলোকে আর খুঁজে পাইনি। আর এভাবেই আশেং তার বড় ভাই শাওয়ের কাছেও ধরা পড়ে যায়। তারপর আশেং বলে, তুমি যে এতক্ষণ কথাগুলো বললে সেগুলো জোক হিসেবে আমার বেশ ভালোই লাগলো, কিন্তু তুমি কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি আসলে এইসব কাজ করেছি। তুমি বরং এখন তোমার হবু বউকেই খুঁজতে শুরু করো। আমার পেছনে পড়ে থাকলে তোমার বউ তোমার কাছে ফিরে আসবে না। শাও তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু আশেং অনেক রেগে যায়, আসলেই এত বছরের গোপন সত্যিটা সবার সামনে চলে এসেছে। এদিকে শাও তো চিনসিকে কোথাও খুঁজে পাচ্ছে না। চিনসি আর শাও দুজনকেই প্রচণ্ড মিস করতে থাকে, কারণ 3 দিন হয়ে গেছে ওরা একে অপরকে দেখতেও পায়নি একবারের জন্য। এদিকে ওই আঙ্কেল শাওয়ের কাছে চলে আসে আর এসে ভাব দেখাতে থাকে যে আঙ্কেলের অনেক চিন্তা হচ্ছে শাওয়ের হবু বউয়ের জন্য। কিন্তু এই আঙ্কেলই যে চিনসিকে আটকে রেখেছে, কিডন্যাপ করে রেখেছে, সেটাও কাউকে বুঝতেই দেয় না। তবে শাও খুব ভালো করেই জানে এই আঙ্কেল মোটেও সুবিধার মানুষ নয়। শাওয়ের আঙ্কেল বলে, আমার মনে হয় এখন তোমার মনের অবস্থা ভালো নয় শাও, তুমি বরং সমস্ত দায়িত্বটা আপাতত আমার কাছে দিয়ে দাও, আমি এখনই সব কিছু সামলাই। তারপর সব কিছু ঠিক হয়ে গেলে তুমি আবার তোমার দায়িত্ব নিয়ে নিও। অন্যদিকে আশেংকে দেখা যায় ওরও খুব মন খারাপ, কারণ চিনসিকে এইভাবে কিডন্যাপ করে কষ্ট পেতে দেখতে আশেংয়ের একদম ইচ্ছে করছে না। যতই হোক চিনসিকে একটু হলেও আশেং ভালোবাসে। সেদিনই রাত হয়ে গেলে সেই আঙ্কেল আশেংকে নিয়ে চলে আসে চিনসির যে জেল কারাগারে বন্ধ সেখানে। ওখানে সেই আঙ্কেল আগে ওই মেয়েটকে গুলি করে মেরে দেয়, যেটা দেখে চিনসি একদম অবাক হয়ে যায়। আশেং তখন আঙ্কেলকে বলে, তোমার এটা করা ঠিক হচ্ছে না। কিন্তু আঙ্কেল বলে, তাহলে কিন্তু আমি এবার চিনসিকেও শেষ করে দেব। চিনসি ভাবতে পারে না যে এই আঙ্কেল এত খারাপ মানুষ হতে পারে। আসলে এই আঙ্কেলই ইচ্ছে করে ফাঁসিয়েছে চিনসির বাবাকে, যাতে সবাই চিনসির বাবাকে খুব খারাপ মানুষ ভাবে। আর সেটা আজকে চিনসির কাছেও খুব পরিষ্কার হয়ে যায়। আর আশেং সেও আজকে নিজের ভুল বুঝতে পারে, আসলে এই সমস্ত কিছু ওর আঙ্কেলের কারসাজি। চিনসির বাবাকে দোষী ভেবে ও যে শেষ করে ফেলেছিল সেটা আসলেই আশেং ভুল করেছিল। আশেং তখন খুব মন খারাপ করে ওখান থেকে চলে যায়। চিনসির মনে পড়ে যায় এই মেড অনেকটা ওর বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছিল, সব সময় চিনসির সাথে সাথেই থাকতো। আর আজকে তাকেও শেষ করে ফেললো ওরা। সেই জন্য চিনসির তখন খুব কষ্ট হচ্ছিল। পরের দিন আশেং আসে আর চিনসির কারাগারের দরজা খুলে দেয় আর বলে, এবার তুমি যেতে পারো। চিনসি আশেংয়ের সঙ্গে একটাও কথা না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু জীবনের সমস্ত কিছু হারিয়ে চিনসি যেন কেমন একটা হয়ে গেছে, ওর হাঁটার আর কোনো শক্তি নেই। আর ঠিক সেই সময়ই চিনসির খোঁজে ওখানে শাও চলে আসে। শাওকে দেখে চিনসি অনেকটা শান্তি পায়, এই একটা মানুষ যাকে চিনসি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। শাও তখন ছুটতে চলে আসে চিনসির কাছে আর চিনসিকে জড়িয়ে ধরে। কিন্তু ওই যে মেয়েটকে হারানোর যন্ত্রণাটা কিছুতেই চিনসি ভুলে থাকতে পারছে না, বারবার স্বপ্নের আকারে দেখতে পাচ্ছে। চিনসি বলে, তোমার আঙ্কেল খুব খারাপ লোক, ও সবাইকে শেষ করে ফেলবে। শাও বলে, আমি জানি আমার আঙ্কেল খুব খারাপ মানুষ, তুমি ভেবো না, আঙ্কেল কারোর কোনো ক্ষতি করতে পারবে না। চিনসি বলে, শাও, আমি তোমাকে প্রথম থেকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ভুল বুঝেছি, আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো বলে চিনসি তখন শাওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলেই শাও রেডি হয়ে যায়, কারণ আজকে ওকে কিছুদিনের জন্য একটা কাজে দূরে যেতে হবে। কিন্তু চিনসির এখন খুব মন খারাপ লাগছিল শাওকে দূরে পাঠাতে। যদি শাওকেও ও হারিয়ে ফেলে
তাহলে চিনসি কী নিয়ে বাঁচবে। কিন্তু শাওকে যে কাজে যেতেই হবে, এখানে বসে থাকলে হবেই না। শাও তখন চিনসির খুব কাছে আসে আর চিনসিকে কিস করে, আর এই প্রথমবার চিনসি শাওকে একটু বাধা দেয় না। শাও বলে, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই ফিরে আসব। এরপর চিনসিকে গুড বাই জানিয়ে শাও ওখান থেকে চলে যায়। চিনসির তখন খুব কষ্ট হচ্ছিল, খুব চিন্তা হচ্ছিল শাওয়ের জন্য। এরপরে শাওয়ের আঙ্কেলকে তুলে আনে আশেং, কারণ এই আঙ্কেলের জন্য আশেং অনেক অনেক ভুল করেছে। এই আঙ্কেল চিনসির বাবাকে দোষী প্রমাণ করে সবার কাছে খারাপ করেছে, আর সেই জন্যই আশেং নাইট কুইনের বস হওয়ার জন্য খুন করে ফেলেছিল চিনসির বাবাকে। তার মানে এই আঙ্কেলই বাধ্য করেছিল এমন কাজ আশেংকে করাতে, আর সেই জন্যই আশেং আজকে তার নিজের আঙ্কেলকেই শেষ করে ফেলে। এভাবেই 1 মাস পরের ঘটনা দেখানো হয়। শাও বিজনেস ট্রিপ থেকে আবারও ফিরে আসে, আর শাওকে ফিরে পেয়ে চিনসি সে তো দারুণ খুশি, কারণ ওরা দুজনকে অনেক অনেক মিস করেছে এতদিন ধরে। চিনসি শাওকে একটা জায়গায় বসায়, কারণ চিনসি আজকে শাওয়ের ছবি আঁকবে। চিনসি যতক্ষণ শাওয়ের ছবি আঁকছিল, শাও ততক্ষণ চিনসির দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আর এভাবেই চিনসির ছবি আঁকা শেষ হয়ে যায়, আর ছবিটাও শাওয়ের অনেক অনেক পছন্দ হয়। এখন শাওয়ের সঙ্গে সময় কাটালে চিনসির অনেক অনেক ভালো লাগে। এরপরে ওরা দুজন মিলে চলে আসে একটা গাড়ির ভেতরে, আর সেখানে এসে ওরা দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। চিনসি বলে সে এতদিন ধরে শাওকে অনেক অনেক মিস করেছে। যে কথাটা শুনে শাও অনেক খুশি হয়ে যায়, কারণ চিনসির ভালোবাসা পেতে তাকে অনেক অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তখনই শাও একটু একটু করে চিনসির কাছে সরে আসে আর চিনসিকে কিস করে, আর চিনসি সে এবার একটু বাধা দেয় না আর সরিয়েও দেয় না। চিনসিও তখন শাওকে কিস করতে থাকে। আজকে শাও অনেক খুশি, কারণ অবশেষে ও চিনসির থেকে নিজের ভালোবাসা পেয়েছে। সেদিন রাত হয়ে গেলে চিনসি যখন ঘরে শুয়ে পড়েছিল, ঠিক তখনই শাও আসে ওর কাছে। আসলে আজকে চিনসি খুব করে চাইছিল শাও যেন ওর কাছাকাছি আসে, আর সেই জন্যই খুব সুন্দর করে সেজে গুজে যেন অপেক্ষা করে বসে আছে। শাও বলে, তুমি যদি এখন আমার বিছানায় এসে এইভাবে শুয়ে থাকো, তাহলে আমি কোথায় শোবো? চিনসি বলে, তোমার ইচ্ছে, তুমি কোথায় শোবে। এটা শুনে শাও তখন চিনসির দিকে তাকিয়েই থাকে। শাও তখন চিনসির কাছে সরে আসে আর চিনসিকে কিস করতে থাকে, আর এটাই হচ্ছে ওদের দুজনের প্রথম রোম্যান্টিক নাইট। এরপর দেখা যায় শাও আর চিনসি দুজনের বিয়ের দিনটা চলে আসে। আজকে ওদের দুজনের ফাইনালি বিয়ে হতে চলেছে। যেখানে এই বিয়েটা করতে ওরা দুজনের কেউই চায়নি, সেখানে আজকে ওরা খুব খুশি মনে একে অপরকে বিয়ে করছে। আর ঠিক এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সেটা অবশ্যই লাইক করে দিও। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সিডিউসিং গ্রেগ পালমার সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, মানে আর 2-3 দিনের মধ্যেই চলে আসছে। তোমরা আর কিছুক্ষণ ওয়েট করে যাও, তাহলেই তোমরা পেয়ে যাবে সিডিউসিং গ্রেগ পালমার সেকেন্ড পার্ট। আমি পুরো ভিডিওটা একটা গোটা ভিডিওতে আপলোড করে দেবো, যাদের যাদের দেখা হয়নি তারাও দেখে ফেলতে পারবে। তো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।